রূপনারায়ণ নদের পাড়ে ছোট্ট একটি গ্রাম, যার নাম দেউলটি। আর এই গ্রামেই রয়েছে আমাদের অতি প্রিয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, যে বাড়িতে তিনি তার জীবনের 12টি বছর অতিবাহিত করেছিলেন। আজকের এই ভিডিওতে আপনাদের এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত বাড়ি ঘুরে দেখাবো, তার সঙ্গে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া জেলার দেউলটি মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। সেই বাড়ির সামনেই সানের ঘাটে আমি দাঁড়িয়ে রয়েছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনের 12 বছর এই বাড়িতে অতিবাহিত করেছেন। তার সঙ্গে অনেক ইতিহাস জড়িত রয়েছে, অনেক কথা জড়িত রয়েছে এই বাড়িটিকে কেন্দ্র করে। তো মোটামুটি আজকের একদিনের ট্রিপে এই বাড়িটি আমি ঘুরবো এবং আপনাদের ঘুরে দেখাবো। তার আগে জেনে নেওয়া যাক এই বাড়িতে আপনারা সহজে কিভাবে আসতে পারবেন। এই দেউলটি আসার সবথেকে সহজ এবং সস্তা উপায় হচ্ছে লোকাল ট্রেন। হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া কিংবা মেদিনীপুর কিংবা মেচেদা যে কোনো একটি লোকাল ধরে আপনারা পৌঁছে যান দেউলটি স্টেশনের বাইরে নেমে একটু হেঁটে গিয়ে একটি বাজার পড়বে, সেখান থেকে টোটো নিয়ে মাত্র 20 টাকা পার হেড বিনিময়ে আপনারা পৌঁছে যেতে পারেন এই শরৎকুটি। মোটামুটি কীভাবে পৌঁছাতে হয় সেটা তো দেখলেন। এবার এখানে যদি আপনি গাড়ি নিয়ে আসছেন, বাইক নিয়ে আসছেন, টোটোতে মানে যেভাবে আমরা এলাম সেটাতে আসলে কোনো প্রবলেম নেই, কারণ এখানে ড্রপ করে আপনাকে ছেড়ে দেবে। বাট গাড়ি নিয়ে যদি বাইক নিয়ে আসছেন তাহলে আপনার গাড়ি বা বাইক রাখার জন্য এখানে একটা পার্কিং এরিয়া আছে, সেটা দেখিয়ে দিই, তারপরে আমি বাড়ির ভেতরে প্রবেশ করব। এই হচ্ছে পার্কিং এরিয়া। বাড়িটা মানে সামনে রয়েছে মেন গেট, ওইখান থেকে একটু ক্রস করে আসলেই এখানে পার্কিং এরিয়া রয়েছে। এখানে গাড়ি রেখে বা বাইক রেখে আপনারা ভেতরে প্রবেশ করতে পারেন। এই মেন গেট দিয়ে উঠানে প্রবেশ করলেই দেখতে পাবেন সেই বাড়িটি, যে বাড়িতে আমাদের কথা সাহিত্যিক তার জীবনের 12টি বছর অতিবাহিত করেছেন। উঠানটা সম্পূর্ণ গাছগাছালিতে ভর্তি এবং বাম দিকে রয়েছে আমাদের কথা সাহিত্যিকের স্মৃতিস্তম্ভ, সেখানে তার একটি মূর্তিও রয়েছে। এই বাড়ির চত্বরে ঢুকতেই বাঁদিকে পাবেন এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিটি। বাড়ির মধ্যে এখনও প্রবেশ করিনি। এই চত্বরটা অর্থাৎ উঠান যেটা রয়েছে, উঠানটা একটু ঘুরে দেখছি, তারপরে বাড়ির মধ্যে প্রবেশ করব। এই বাড়িতে প্রবেশ করার ঠিক আগে বাম দিকে একটি রাস্তা চলে গেছে বাগানের দিকে। এই রাস্তা বরাবর কিছুটা হেঁটে আসলে ডান দিকে আপনারা কিছুটা গেলে পেয়ে যাবেন 3টি সমাধি। এই বাগানটির মধ্যে যে 3টি সমাধি রয়েছে তার মধ্যে একটি হলো আমাদের কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীর সমাধি। আরও একটি যে সমাধি রয়েছে সেটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাইয়ের সমাধি, যার নাম স্বামী বেদানন্দ। এরকম নাম হওয়ার কারণ তিনি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত ছিলেন বা শিষ্য ছিলেন। এখানে আপনারা একটা সুবিধা পাবেন, এখানে কেয়ারটেকার কাম গাইড রয়েছে, তাদের থেকে এই বাড়ির বেশ কিছু ইতিহাস আপনারা জানতে পারবেন। আচ্ছা, এখানে লেখালেখি করতেন। আচ্ছা, সামনে চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর সোজা যে জানলাটা দেখছেন, জানলাটা খোলা থাকতো। বাইরে যে বাঁশ গাছ পাঁচিলটা দেখছেন ওটা ছিল না, রূপনারায়ণ নদী ছেড়তে বইতো। 2 নম্বর রাকে লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে। ইজি চেয়ারে কনে লাঠি, আর ইজি চেয়ারে ওনার নিচে যে মৃত্যুসজ্জা ছবিটা দেখছেন, শরৎচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এটা ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়। এটা লিখতেন, এটা লেখার ঘর। পাশের ঘরটা আসবেন, লেখাটা নিলে দুটো। জীবনের শেষ 12 বছর ছিলেন, 26 থেকে 38। পাশের ঘরটাই যান পরপর। এটা বৈঠকখানা ছিল, এখানে বসে বিপ্লবীদের, এইদিকে আপনি একটু আসুন, এই দিকটা চলে আসুন, বিপ্লবীদের মিটিং হতো। এখানে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু 2 বার, রাসবিহারী বসু, বাঘা যতীন, বিপিন বিহারী গাওলি, চিত্তরঞ্জন দাস। সব নদীর পথে এসে রাতে মিটিং করতেন, হারিকেন লণ্ঠন জেলে। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন, 100 বছর আগের ঘড়ি।
একদিন দম দিলে 7 দিন চলবে। কনে লোকেরা এখন ওটা গড়গড়া তামা খেতেন। আলমারিতে যে বইগুলো আছে উনি পড়তেন। আর ওই সাদা ফ্রেমে পাশে যে বাঁধানো ছবি, নাতি নাতবইয়ের ছবি, আয়নাটা লক্ষ্য রাখুন, ওটা বেলজিয়াম কাঁচের আয়না। সোফাটায় উনি বসতেন। এটা বৈঠকখানা ছিল, বিপ্লবীদের মিটিং ঘর। আমি কাছে গিয়ে নিয়ে নিন ভাই একটু। বাইরে লেখাটা দিয়ে দেবেন। এটা চরকা রয়েছে, এটা চিকিৎসার ঘর। উনি বিনা পয়সা গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি এই চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এই খাঁচাতে ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে। ময়ূর পুষতেন উনি। ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। আমার নাম টুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়। নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629, যারা রূপনারায়ণ নদীর ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এইটা ধানের গোলা, ধান থাকতো। আর টালির চালে ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এইখানটা রান্নাঘর ছিল দোতলা 78-এ। বোনের রান্নাঘরটা পড়ে যেত, রান্নাঘরটা তৈরি হয়নি। আর এইটা, এই যে জিনিসটা করা রয়েছে সিস্টেমটা, এটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্য। এইটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। আচ্ছা। আর এই দেয়ালটা 40 ইঞ্চির দেওয়াল। গরমকালে ঠান্ডা হবে, ঠান্ডাকালে গরম। করিবার গাছেন সুরকি। ওপরে যাবেন, ওপরে বেডরুম আছে। উপরে যাই। তো ওই সামনে দিয়ে এলাম, এসে এই দিকটা এলাম। জাস্ট বারান্দাটা দেখুন। আর এটা ওনার শোবার ঘর ছিল। সামনে দিয়ে দেখাবো। এই সাইডে এসছি, ওই দিকটা বন্ধ করা রয়েছে, ওদিকে যাওয়া যাবে না। এদিকে আরেকটি ঘর রয়েছে, এটা সম্ভবত বসার ঘর হিসাবে ব্যবহার করা হতো। আর নিচে থেকে এই জিনিসগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি, ভাই বুঝিয়ে দিয়েছে আপনাদের। তো যাই হোক, অনবদ্য একটা অভিজ্ঞতা হচ্ছে। অনেকদিন ধরে ভাবছিলাম এই জায়গাটায় আসবো, কিন্তু আসা হয়নি। বাড়ির এত কাছে, কলকাতার এত কাছে, একদিনের ট্রিপে অনায়াসে আসা যায়। শুধুমাত্র ঘোরা বা আনন্দ করার জন্য না, এই জায়গাটা অনুভব করার জন্য। তো আজকের দিন হয়েছে, তাই এসছি এবং আপনাদের সঙ্গে সমস্ত তথ্য শেয়ার করছি। রুমটা এবার একটু সামনে দিয়ে আপনাদের দেখাই। ওই দিক দিয়ে, ওই জানলা থেকে দেখাচ্ছিলাম। তো এখান থেকে মোটামুটি যেটা দেখতে পাবেন, ঘড়ি রয়েছে, ব্যবহৃত কিছু জিনিস রয়েছে। এখানে বিছানা, বালিশ রয়েছে দুটো। দরজা বন্ধ রয়েছে। এদিকে আনলা রয়েছে। এবার যদি এই রুমটা একটু দেখার চেষ্টা করি, এটা ওই বসার রুমটা। এখান থেকে অতটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এটাও শোয়ার ঘর। এটাও হচ্ছে শোবার ঘর। তো মোটামুটি উপরে দুটো শোবার ঘর রয়েছে, সে দুটো দেখালাম। বারান্দাতে অনেকটা সময় কাটাচ্ছি, এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। যেরকম পরিবেশ, তার সঙ্গে এই যে স্ট্রাকচার, এগুলো হারিয়ে গেছে, তাই মনে হয় আঁকড়ে ধরে থাকি। মানে এতটা ভালো লাগছে, বিশেষ করে ফ্লোরটা আপনাদের মন কেড়ে নেবে। তো প্রথমে এসে আমরা বারান্দা দিয়ে এই ঘরটাকে ইউ শেপে ঘুরে ওই দিক দিয়ে দেখলাম, ওই দিকের ঘরটা দেখলাম, এদিকের ঘরটা দেখলাম।
বাড়ির বাইরে থেকে সিঁড়ি, উঠানের মধ্যে দিয়ে, বেশ ভালো। সেই সময় এরকমই হতো। আর এদিক দিয়ে আপনারা ঘরটা পুরোপুরি দেখতে পাবেন। এই হচ্ছে তার ঘর, ভিতর দিয়ে দরজা রয়েছে ওই ঘরে যাওয়ার জন্যে, দুটোই শোয়ার ঘর। আর এই দিকটা যদি আপনাদের দেখাই, যখন আমরা পুরো বাড়িটা ঘুরে ওদিক দিয়ে এসেছিলাম, এই জায়গায় এসেছিলাম, আর এটা বন্ধ করা রয়েছে, কী কারণে জানি না, বন্ধ করা রয়েছে। তো এই হচ্ছে আমাদের সকলের প্রিয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেউলটির বাড়ি। আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে, বেশ ভালো লাগছে। অনেক দিন ধরে চেষ্টা করছিলাম আসার, কিন্তু আসতে পারছিলাম না। আর আমি মোস্ট অফ টাইম এই ওপরেই ঘুরে বেড়াচ্ছি, কারণ অনেক ভিডিওতে অনেক জায়গায় লেখা পড়ে এই বারান্দার কথা শুনেছি, ওপরের এই বারান্দাটা, তো ছেড়ে যেতে ইচ্ছা করছে না। তার অন্যতম কারণ হচ্ছে এই ফ্লোরের নকশা এবং এই ওপরের পরিবেশটা। কী করে ছেড়ে যাবেন এই জিনিস, হয়তো সবাই ফিল করবেন না, বাট কিন্তু আমি যে পার্সপেক্টিভে বলছি অনেকে হয়তো বুঝতে পারবেন। এটা একটা ইমোশন। এই যে স্ট্রাকচারগুলো, এগুলো বনেদি বাড়ি ছাড়া পাবেন না। এই বাল্ব তো এখন হারিয়ে গেছে প্রায়। জানলার ডিজাইন, সমস্ত কিছু, সব কিছু আপনার ভালো লাগতে বাধ্য। আর সেই সময় রূপনারায়ণ নদী একদম এই বাড়ির সামনে দিয়েই বইতো। জানলা থেকে তিনি নদী দেখতেন, তার মনের ভাব সেই সময় তিনি লিপিবদ্ধ করতেন, অর্থাৎ রচনা করতেন। তো এরকম পরিবেশে এই ধরনের কালজয়ী সমস্ত রচনা বেরোবে, খুব স্বাভাবিক ব্যাপার। আর কি বলবো, বেশি কিছু বলার নেই। আর লোভ ছাড়তে পারলাম না, এই ফ্লোরে বসার লোভ ছাড়তে পারলাম না। এখন তো টাইলস হয়ে গেছে, মার্বেল হয়ে গেছে, তো সেই সমস্ত পরিবেশের মধ্যে থাকতে থাকতে এই জিনিসগুলোর যে মজা বা যে অভিজ্ঞতা, সেগুলো তো হারিয়ে যেতে বসেছে। আমাদের বাড়িতে একটা টাইমে ছিল, মামার বাড়িতে দেখেছি, সেই সময় প্রায় সকলের বাড়িতে থাকতো এই ধরনের ফ্লোর, মোজাইক থাকতো, যেগুলো দানা দানা দিয়ে বানানো হতো। এখন সেগুলো তো প্রায় ইতিহাস। তো সেই জন্যে এই যে লোভটা আমি সামলাতে পারলাম না, এখানে বসার বেশ ভালো লাগছে। এই বাড়িটি অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রাণের এই শরৎ কুঠিরটি তিনি 1919 সালে বানানোর জন্যে জায়গা কিনেছিলেন। তারপরে 1923 সালে এই বাড়িটির নির্মাণ কাজ শুরু হয়। স্থানীয় এক শ্রমিক নাম গোপাল দাস, তিনি এই বাড়ির নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন। আর এই বাড়ি বানাতে সেই সময় খরচ হয়েছিল 17,000 টাকা। অবশ্যই এই বাড়িটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে এবং তার স্মৃতিবিজড়িত বাড়ি, কিন্তু এই বাড়িতে সেই সময় মহান সমস্ত বিপ্লবীদের পদধূলিও পড়েছিল, যার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বসু, বাঘাযতীন প্রমুখ অন্যতম। এই বাড়িতে প্রবেশ করেই সোজাসুজি যে ঘরটি আপনারা দেখবেন, সেই ঘরটি হলো বৈঠকখানা। এখানেই নেতাজি সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বোস, বাঘাযতীন প্রমুখ বিপ্লবীরা বৈঠক করতেন রাতের অন্ধকারে। বাড়িটা আপনাদের ঘুরিয়ে দেখাবার চেষ্টা করলাম, তার সঙ্গে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। এবার টাইমিংয়ের ব্যাপারে বলে দিই, যারা আসবেন সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই বাড়িটি খোলা থাকে সকলের জন্যে। তারপরে 3টে থেকে, মানে কিছুক্ষণ বন্ধ থাকে, 12টা থেকে 3টে পর্যন্ত, আবার 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই বাড়িটি খোলা থাকে। শীতকালের টাইমে একটু টাইমের চেঞ্জেস হয়। যেখানে পার্কিং এরিয়া, ঠিক পার্কিংয়ের পাশ দিয়ে রাস্তা রয়েছে, রাস্তা দিয়ে আমরা চলে যাব রূপনারায়ণ নদের কাছে। তো মোটামুটি এখান থেকে হয়তো মিনিট 5 লাগবে, তার বেশি লাগবে না। নদীর জল দেখুন, পুরো পার বরাবর। বর্ষাকালের রূপ যা হয় এখান থেকেই বোঝা যাচ্ছে। তো রূপনারায়ণ নদের পাড়েই আমরা রয়েছি, কিন্তু এতটাই গরম, কোনো ছায়া নেই এখানে, তাই আবার ফিরে যেতে বাধ্য হচ্ছি। তবে এখানে যে সিনিক বিউটি রয়েছে, যে পরিবেশ রয়েছে, সেটা কিন্তু দুর্দান্ত, বাট যা রোদ, কিছু করার। সর্বশেষ আপনাদের একটা কথা বলে দিই, বেশ কিছু জায়গা থাকে সেটা শুধুমাত্র ঘোরার জন্য বা বেড়ানোর জন্য নয়, অনেক কিছু অনুভব করার জন্যে। এই জায়গাটি হলো তাদের মধ্যে অন্যতম। এখানে এসে যদি আপনারা বেড়ানোর মানসিকতা বা ঘোরার মানসিকতা নিয়ে আসেন, হয়তো আপনারা নিরাশ হবেন, কিন্তু যদি আপনারা অনুভব করার জন্য আসেন, অবশ্যই এখান থেকে অনেক কিছু নিয়ে আপনারা ফিরে যেতে পারবেন। ঠিক একইভাবে এখান থেকে অনেক অনুভূতি নিয়ে, অনেক কিছু জেনে আবারও আমি টোটো ধরে চলে গিয়েছিলাম দেউলটি স্টেশনে। সেখান থেকে আমার গন্তব্য ছিল হাওড়া। এইভাবে আপনারা একদিনে ঘুরে নিতে পারেন এই দেউলটি।